বাংলাদেশের রাজনীতির বর্তমান হালচাল নিয়ে কথা বলবো পলিটিক্স টিভির আজকের এই আয়োজনে। প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে কয়েকটি ইসলামিক দলের মিটিং হলো এবং সেই মিটিং থেকে কি ফলাফল হলো, কেন এই মিটিংয়ের আয়োজন, সেটা যেমন থাকবে তেমনি বিএনপির রাজনীতিতে সাম্প্রতিক কিছু ভালো কথার আবারও জন্ম হতে আমরা দেখেছি। বিএনপির রাজনীতি পজিটিভ দিকে আগের থেকে আরও অনেক বেশি পজিটিভ দিকে যাচ্ছে, সেটা বাংলাদেশের জন্য বেশ ভালো বিষয়। এই দুটা নিয়েই আলোচনা করব দর্শক। আমাদের এই নিয়মিত আয়োজনে থাকবেন আমাদের সাথে পলিটিক্স টিভিতে। বলছিলাম, প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ কয়েকটি ইসলামী দলের মিটিং, হেফাজতে ইসলাম সহ বেশ কিছু ইসলামী দলের মিটিং আজকে হয়ে গেল প্রধান উপদেষ্টার সঙ্গে, এবং সেই মিটিং থেকে কি কি ব্যাপার উঠে আসলো মিটিংয়ের বিএনপির মুখ থেকে বিভিন্ন সময় আমরা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি, সেই দাবির কথা শুনেছি, কিন্তু ইসলামিক দলগুলোর মুখ থেকে খুব একটা সেই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার ব্যাপারটা উঠে আসছে না এখন পর্যন্ত। তবে হেফাজত ইসলাম এবং 6টি ইসলামিক দলের সঙ্গে প্রথম যে মিটিং, সেই মিটিংয়ে একটা ব্যাপার উঠে এসেছে, সেটা হচ্ছে যে যতগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নীতি নির্ধারণী যে সিদ্ধান্ত, সেটা হলো একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে পারবেন না, এই দাবিটা জানানো হয়েছে। যে দাবি অনেক দিন থেকে অনেক মহল থেকে উঠে আসছিল, বিশ্বের বিভিন্ন দেশে এর প্রচলন রয়েছে, কিন্তু বাংলাদেশে একজন অনেক দিন অনেকবার প্রধানমন্ত্রী হওয়ার রেয়াজ যেহেতু রয়েছে, সেটা রদ করার ব্যাপারটাই সামনে এসেছে। এর পেছনে যুক্তিও রয়েছে, কারণ হচ্ছে যে একজন যদি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে না পারেন, তাহলে তার দায়বদ্ধতা বাড়ে, দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা বাড়ে, এবং স্বৈরতন্ত্র চালু করার ব্যাপারে অনেকটা তাকে ভেবেচিন্তে সামনে এগোতে হয়, কারণ তার মেয়াদ মাত্র 10 বছর হবে, এবং এই 10 বছরের মধ্যে নিজেকে স্বৈরাচার হিসেবে তৈরি করার ক্ষেত্রে অনেকটা নেগেটিভ ব্যাপারগুলো কাজ করবে। অর্থাৎ একজনের স্বৈরাচার হয়ে ওঠার কারণে যে অভিযোগটা আওয়ামী লীগের ব্যাপারে সবথেকে বেশি এখন উঠছে, যে আওয়ামী লীগ টানা 4র্থবার নির্বাচিত হয়ে সরকার গঠন করার ফলে এক ধরনের এই সরকারটা এক ধরনের স্বৈরাচারের রূপ নিয়েছিল। এর আগেও আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল 1996 থেকে 2001 পর্যন্ত। সেই সময়ের আওয়ামী লীগকে নিয়ে কিন্তু তেমন কোনো সমালোচনা, ঢের কোনো সমালোচনার উৎপত্তি হয়নি বাংলাদেশে। কিন্তু এই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ 2008-এর ডিসেম্বরের নির্বাচন থেকে শুরু করে এই 2024-এর জানুয়ারির নির্বাচন পর্যন্ত টানা 4বার নির্বাচিত হওয়া, এবং অনেকটা 2008-এর পরে 14, 18 এবং 24-এর নির্বাচনকে অনেকেই বলেন, অনেকভাবেই মানে দিনের আলোর মতো সত্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছেও। সেটা হচ্ছে ভোটারবিহীন নির্বাচন, এককভাবে নির্বাচন করা, বিরোধী দলকে চাপে রাখা, বিরোধী দলকে নির্বাচন বিমুখ করা। যেমন এবারের আলোচনাতেও এসেছে, বিভিন্ন নেতারা যখন রিমান্ডে গেছেন তারা স্বীকার করেছেন, কথা অসমর্থিত সূত্রে বিভিন্ন তথ্য আসছে সামনে, যে এবারে 2024-এর নির্বাচনের আগেও বিএনপিকে নির্বাচনে আনার চেষ্টার পক্ষে ছিলেন আওয়ামী লীগের অনেক নেতা, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনাগ্রহের কারণেই সেটা হয়নি। সেটা যখন হয়নি, তখন আওয়ামী লীগ আবারও এককভাবে নির্বাচন করলো, এবং এককভাবে নির্বাচনের ক্ষেত্রে সবথেকে সমালোচনার ব্যাপার, এবং দল হিসেবে আওয়ামী লীগ সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এবারের নির্বাচনে, যখন তারা স্বতন্ত্রকে ওপেন করে দিয়েছে, যে কেউ যে কোনো জায়গা থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবে। আওয়ামী লীগের দলের মধ্যে আওয়ামী লীগের শেখ হাসিনার সমালোচনার মধ্যে সবথেকে বড় সমালোচনাটা যেটা হয়, সেটা হচ্ছে তিনি দলের দিকে খেয়াল না করে সরকার চালিয়েছেন প্রশাসন দিয়ে, দলকে ধ্বংস হতে দেখেছেন, কিন্তু দলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেননি। 2024-এর নির্বাচনে ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে গিয়েছে দল বিভিন্ন জায়গায়, কোন্দল প্রায় সব জায়গায়। একমাত্র আমার মনে হয় যে যদি বলা যায় গোপালগঞ্জ ছাড়া আওয়ামী লীগের প্রত্যেকটা জায়গায়
দ্বন্দ্ব, সংঘাত, কোন্দল এবং আওয়ামী লীগের ক্ষমতাসীনরা, এমপি মন্ত্রী যারা ক্ষমতার দাপটে নিজেদেরকে কেউ কেউ ঈশ্বর সমতুল্য ভাবা শুরু করেছিলেন, নিজের দলের নেতাকর্মীদের যেভাবে জেল জুলুমের মধ্যে রেখেছিলেন, তাতে দল প্রচণ্ড সংকটের মধ্যে পড়েছে এবং সংকটময় অবস্থা দলের কতটা হয়েছে সেটা 5 আগস্টের আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে কিন্তু একেবারে পরিষ্কার হয়েছে। 5 আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পরে দেশে যে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে এবং আওয়ামী লীগের যারা নেতা নেত্রী বিভিন্নভাবে দাপট দেখিয়েছেন, তারা যেভাবে পালিয়েছেন, আক্রমণের শিকার হয়েছেন, এটা যে জনরোষ কিংবা জনক্ষোভের একটা ব্যাপার, সেই ব্যাপারটা তৈরি হয়েছে অনেকে মনে করেন যে এক নাগাড়ে অনেক দিন ক্ষমতায় থাকার কারণে। এক নাগাড়ে অনেক দিন ক্ষমতায় থাকলে যেটা হয়, আমি যদি সরকারের কেন্দ্রের কথা বাদ দিই, একজন এমপি যখন এক নাগাড়ে 4 বার এমপি হন, তখন নিজেকে অনেক কিছু মনে করে বসেন, অনেক কিছু ভেবে বসেন, তিনি আর কাউকে মানুষ ভাবতে চান না। এবং সেই কারণেই অবস্থা যেটা হয় সেটা হচ্ছে বিরোধী দলকে নিপীড়ন নিষ্পেষণের পাশাপাশি নিজের দলের একটা অংশকে নিজের পক্ষে না, যারা নিজের পক্ষে আনতে পারেননি যাদের, তাদেরকে জেল জুলুমের মধ্যে রেখে দলটাকে একেবারে শেষ করে ফেলা হয়েছে। আমার মনে হয় যে সব থেকে ভালো একটা দাবি এসেছে, সেটা হচ্ছে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না। এই ব্যাপারটা এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার খুবই পজিটিভলি দেখতে পারেন, কারণ এটা আগামীতে যারা সরকার গঠন করবেন তারা স্বৈরাচার হবার ক্ষেত্রে আমার মনে হয় 10 বার ভাববে। এর আগে এরশাদকে আমরা স্বৈরাচার বলতাম, এখন আওয়ামী লীগ সরকারকে আবার স্বৈরাচার বলা হচ্ছে। এই যে এরশাদের পরে দ্বিতীয় স্বৈরাচার হিসেবে মানুষের কাছে আখ্যায়িত হচ্ছে আওয়ামী লীগ, এর ধারাবাহিকতায় আরেকটা দল যেন, কিংবা আওয়ামী লীগও যদি আবার ক্ষমতায় আসে, তাহলে যেন তাদের ভুলগুলো শুধরে নিজেদেরকে স্বৈরাচার হিসেবে জাহির করতে ভয় পায় তারা, এবং তারা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে সামনে এগিয়ে যায়। আরেকটা বিষয় যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মিটিংয়ে তো আরও অনেক কিছু আলোচনা হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে যে এই একটা ব্যাপারই সবথেকে বড় ব্যাপার। নির্বাচনের রোডম্যাপ নিয়ে হয়তো বিএনপির সঙ্গে আবার 3য় দফায় মিটিং হবে। 2য় দফা মিটিং হয়ে গেছে বিএনপির সঙ্গে, সবার সঙ্গে যখন 1ম দফা মিটিং শেষ হয়নি, তখন বিএনপির সঙ্গে 2য় দফা মিটিং হয়েছে। আমার মনে হয় যে বিএনপির সঙ্গে 3য় দফা মিটিং হবে এবং সেখানে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হলেও হতে পারে, যদিও আমার মনে হয় না যে খুব শীঘ্রই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কোনো কারণ রয়েছে। আরেকটা ব্যাপার আছে যে বিএনপির রাজনীতির কথা বলছিলাম। বিএনপি মহাসচিব স্পষ্ট করে বলেছেন, সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, লুটপাট, এই ব্যাপারগুলো ঘটছে, এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ চাঁদাবাজি করতে চায়, লুটতরাজ করতে চায়, তাহলে তাকে ধরে পুলিশে দিয়ে দেন। এই যে বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব থেকে এই যে ওপেন ডিক্লিয়ার, আমার মনে হয় যে এটা বিএনপির রাজনীতির জন্য প্রচণ্ড পজিটিভ একটা সাইন তৈরি করবে। কারণ সারা দেশে যে নৈরাজ্যগুলো হচ্ছে, সেখানে অনেক জায়গাতেই বিএনপির নাম আসছে, বিএনপির লোকজন করছে, সেটা সত্য হোক মিথ্যা হোক, বিএনপির কেন্দ্র থেকে ব্যাপারগুলোকে যে দলই করুক, ব্যাপারগুলোকে যেন, যেহেতু সমর্থন করা হচ্ছে না, ব্যাপারগুলোর দায় তারা নিতে চাচ্ছেন না, সেহেতু স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমাদের নাম ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে পুলিশে দিয়ে দেন। আমার মনে হয় যে বিএনপির রাজনীতির জন্য আর একটা পজিটিভ সাইন সামনের দিনে। আমার মনে হয় যে এর আগে 2008-এ আওয়ামী লীগ সরকার এসেছে, তার আগে বিএনপির যে শাসন, সেই শাসন নিয়ে প্রচুর সমালোচনা রয়েছে। সেই শাসন ব্যবস্থা থেকে বিএনপি নিজেদেরকে শুধরাবে এবং শুধরায়ে আওয়ামী লীগের শাসন আমলের যে ভুলগুলো, সেই ভুলগুলো থেকেও তারা শিক্ষা নেবে। শিক্ষা নিয়ে আমার মনে হয় যে সামনে শুধুমাত্র বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের হয়ে, বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি নৈতিকভাবে বাংলাদেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা অবদান রাখবে।